মুক্তিযুদ্ধের একমাত্র ঠিকাদার হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ না থাকলে দেশ ভালো থাকে না, এটা হচ্ছে চিরসত্য, এটা আপনি কোনোদিনই চেঞ্জ করতে পারবেন না। আহমদ শফাজি বলছিলেন যে আওয়ামী লীগ হারলে হেরে যায় বাংলাদেশ, দ্যাটস ট্রু। আওয়ামী লীগ যখন হেরে যায় এটা বাংলাদেশই হারবে, আর অন্য দল হারলে ওই দলটাই শুধু হারে, বাংলাদেশ হারে না। এখন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নাই, হ্যাঁ ক্ষমতা সারা জীবন কারো থাকে না, এটা খুবই সত্য কথা। ক্ষমতায় থাকা আর না থাকা এটা ম্যাটার করে না, কিন্তু দেশটা ভালো থাকা ম্যাটার করে। দেশ ডেফিনেটলি আওয়ামী লীগ ছাড়া কারো হাতে ভালো থাকে না, আমরা এটা অনেকবার দেখছি। সবাই যে বলে 54 বছরে আওয়ামী লীগ কত বছর ক্ষমতায় ছিল, যতবার ক্ষমতায় ছিল ততটুকু সময়ই ভালো ছিল বাংলাদেশ, এবং মাথা উঁচু করে অন্যান্য দেশের সামনে গলা উঁচু করে কথা বলার মতো ভালো ছিল। এখন আছে দেখেন তো, এই যে আমাদের নুনুস সাহেব চিপায় চাপায় গিয়ে দাঁড়ায় ছবি তুলে, হোটেলের লবিতে ছবি তুলে ভাব দেখাচ্ছে যে সে একদম খুব করে ফেলছে, হ্যান্ড করে ফেলছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার সাথে দেখা করার জন্য ট্রাম্প নিজে এসে কথা বলে গেছে, সেই ভিডিও আছে। আর আজকে সকালে আমাদের এখানে তো লেট হয়, ঘুম থেকে উঠে দেখি এআই দিয়ে ছবি, মানে ফটোশপ দিয়ে, সরি এআই না, তো এআই তো এত স্মার্ট জিনিস ওরা বুঝবে না, সস্তা ফটোশপ দিয়ে ছবি এডিট করে ওরা নেটে ছেড়ে দিছে। মানে আপনি ভাবেন এই 25 সালে এসে যারা এরকম সস্তা ফটোশপ গিরি করে, এটা ধরেন আপনি 10 বছর আগে করতেন, মানে আমরা অনেক ইয়াং পোলাপানও বুঝতো না যে ফটোশপ কোনটা, তারা ধরে নিত এটা সত্যি। কিন্তু আজকে 25 সালে এসে আমার বাপ 60 বছর, উনিও বুঝবে যে এটা তো ফেক ছবি, কারণ নুনুসের এই যোগ্যতাই নাই যে ট্রাম্প তার সাথে ছবি তুলবে। ট্রাম্প তো তার লিটল মাইক্রো ক্রেডিট গাই বলে হিসেবে চিনে, তার সাথে হাসতে হাসতে ছবি তুলবে? পাগল। কোন একটা রাষ্ট্র তাকে সম্মান জানায় নাই, সেখানে ট্রাম্প কেন তার সাথে ছবি তুলবে? সো বাংলাদেশের সেই যে মাথা উঁচু করে গলা উঁচু করে থাকার দিনগুলা, ওগুলা শেষ হয়ে গেছে 5ই আগস্ট 2024-এ। এই জায়গাটা আমি একটু ফরিদের কাছে যাই। ফরিদ, এই যে 15 মাসে 13টার মতো বিদেশ সফর, সেখানে ফটো সেশনের বাইরে যদি ছবিটাকে আমি বাস্তবও ধরি, যদি রিয়েলও ধরি, একটা ছবি তো আসলে একটা দেশের অর্জন না। তো ইউনূস আসলে অর্জনটা কি 13টা সফর থেকে, বা এবার মার্কিন সফরে তার এই যে 108 জনের বহর নিয়ে যাওয়া, তার মধ্যে তার নিজের একদম পার্সোনাল 2টা কন্যাও রয়েছে, হ্যাঁ, যারা সরকারি কোনো কিছুর সঙ্গে জড়িত না, তার প্রাইভেট কন্যা 2জনের সঙ্গে আছে সরকারি বহরে। তো এটা থেকে অর্জনটা কি বলেন তো? আপনি যেটা বললেন যে 13 বার বিদেশ সফরে তার কি অর্জন, 13 বার বিদেশ সফরে তার অর্জন হচ্ছে যে আমরা আগে কিন্তু জানতাম না তার বিবি 2 খান, তার কন্যাও 2 খান। ভালো কথা, মানুষের বিবি 2 খান না 14 খানও থাকতে পারে, উই ডোন্ট মাইন্ড, এটা হতেই পারে, তাই না? বা এটা আপনি ভালো করে বলতে পারবেন মেয়ে মানুষ। আচ্ছা, তার 2 খান কন্যা আছে, তাও আমরা জানতাম না। আচ্ছা, বুঝলাম বাংলাদেশের এই 104 বাট পার্কে তিনি নিয়ে গেছেন, ওকে, তাদের বাংলাদেশি পাসপোর্ট অর্ধেক থাকুক না থাকুক, উই ডোন্ট মাইন্ড। কিন্তু তাদের বিবি 2 খান, তারা তো বাংলাদেশি না, তারা একজন ভারতীয়, আরেকজন হচ্ছে রাশিয়ান বা আমেরিকান। আর খোদ ইউনুসের 4টা পাসপোর্ট, মানে মানুষের 4টে বিবি থাকে। ইউনুস তো বুইরা, তাই 4টি, ও না, নুনুস থুকু ভুলে গেছে, উনি তো নুনুস। আচ্ছা, নুনুসের 4টা পাসপোর্ট, বিবি তার 2 কন্যাকে তিনি কোন হিসেবে নিয়ে গেলেন, আর তার কন্যাকে তিনি বাংলাদেশে আনেন, আমরা ধন্য হই, তাই না? তার কন্যা ভালো ভালো গান গায়, বাউল গান তো এখন নিষেধ, সিনেমা হল পাবলিকের হল হয়ে গেছে, তারপর গান গাওয়া হারাম, তাই আমরা গান গাইবো না? তার কন্যা যে ওই অপেরা গায় রাশিয়ার, সেটা এনে আমরা জামালপুর যাবাতে আমরা একটু যমুনা নদীর পাড়ে আমরা একটু শুনবো, ওয়েলকাম তাকে। কিন্তু তিনি শুধু আমেরিকাকে তার মেয়েদের নিয়ে যান, এটা তো হইলো না। এটা কি হয়? আপনি খেয়াল করেন, ইমরান খানের সাথে তার একটা অদ্ভুত মিল আছে। ইমরান খান পৃথিবীর একমাত্র সৌভাগ্যবান ব্যক্তি যে ক্রিকেটার থেকে প্রধানমন্ত্রী। দুর্ভাগ্যবান এই জন্য যে তিনি এত বড় ক্ষমতা ধরার পরও তার সন্তানদের তিনি পাকিস্তানে আনতে পারেন নাই। অদ্ভুত ব্যাপার কিন্তু এটা। অথচ দেখেন, আমার যদি আওয়ামী লীগ আসার পরে লোকজন বললে আমার কিছুই দিব না আওয়ামী লীগ আসলে, আরে ভাই অন্তত মেম্বার তো বানাবো আমার এলাকা। মেম্বার হইলেও তো আমি আমার বাচ্চা কাচ্চা নাতি পুতি নিয়ে কমে, দেখ তোর দাদার এইটা হচ্ছে, তোর দাদার এইটা হচ্ছে ইউনিয়ন পরিষদ, এবং বাংলাদেশের এটাই চরিত্র, তাই না? তাহলে এত বড় একটা পদ দিল তাকে ছাত্ররা কামলা রাখছে। ইলিয়াস, আমি কিন্তু বলি নাই, ওই যে আপনি ইলিয়াসের জন্য কি বলেন এই মুহূর্তে ভুলে গেছে, ইলিয়াস মিলিয়াসের সাংঘাতিক, ওই ইলিয়াসের পাখি বীজ আছে, সে বলছে যে ইউনুসকে সে কামলা রাখছে। আরে আমরা বললে তাও একটা কথা হইতো, এই ইলিয়াস নাকি তার, মানে অর্থাৎ ডক্টর ইউনুস হচ্ছে, আমরা বলি নাই,
সে নিজে বলছে সে উবার চালক, অর্থাৎ আমেরিকান একজন উবার চালকের কামলা হচ্ছে ডক্টর ইউনূস। সেই ডক্টর ইউনূসের সাথে মানুষ ছবি তুলবে, আপনি তুলবেন, আমি তুলবো। এই যে আপা যে বলে তার নাতি পুতিদের তুলতে পারে, আপা যে নুনুসের সাথে একটা ছবি তুলে, এটা তুলতে পারে, কারণ তিনি হাজরুল নাম যে নুনুস পুরো নাতির ন্যাংটা করে সামনে যায় ছবি উঠাইতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু এই ইউনূসের ছবি কে তুলবে? যারা একটা উবার ড্রাইভার বলে কামলা। ছাত্ররা তাও বাংলাদেশের সম্মান দিয়ে বলেছিল আমরা তার নিয়োগকর্তা, তিনি বলেছেন। এখন এই লোকটার সাথে কে ছবি তুলবে? আমি তো অন্তত তুলবো না, কারণ পৃথিবীর ইতিহাসের, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচার, মিথ্যুক, ধোঁকাবাজ। তো এই যে যাকে আপনি নিয়োগ দিচ্ছেন 13 বছর কি অর্জনের মধ্যে শুনেন? 13 বছর অর্জন হচ্ছে একটি পূর্ণাঙ্গ পাকিস্তান বানানো, হাফ আফগানিস্তান বানানো, অর্থনীতি থেকে বেগারে পরিণত করা। অলরেডি আজকে জামাতের কাফের নাকি কি ধরনের নাম, সে বলেছে যে আমরা সৌদি আরব থেকে, মিডল ইস্ট থেকে জাকাত আনবো, জাকাত, অর্থাৎ বাংলাদেশকে পাকিস্তানের মতো ভিখারিস্তান, ওরা ভিখারিস্তান একটু স্ট্যান্ডার্ড রাখছে, এটা জাকাতিস্তান বানাবে জামাত ঘোষণা দিয়েছে। এটাই হচ্ছে ডক্টর ইউনূসের অর্জন। আরেকটা অর্জন হচ্ছে বাংলাদেশের আনসার সন্ত্রাসী দিয়ে আরেকটা আর্মির সাথে ফাইট লাগাই দেওয়া, এটা হচ্ছে তার অর্জন। এই অর্জনের মধ্যে ফলাফল এটাই হবে, ইউনূস বাংলাদেশকে, নিজে তো নুনুস, বাংলাদেশটাকে পুরো নুনুস বানিয়ে ছাড়বে, কোনো সন্দেহ নাই। তা আমাদের আন্দোলন হচ্ছে এই ইউনূস যাতে বাংলাদেশকে নুনুস না বানাইতে পারে, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন, আমাদের কথা, আমাদের বক্তব্য। আমরা যে অনুষ্ঠান আজকে শুরু করেছি জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে, আমাদের এই অনুষ্ঠান তার জন্যে। আমি তাকে একটা কারণে আমি মনে রাখতে বাধ্য। আমি অনেকেই তার মেট্রো রেলের কথা বলবেন, পদ্মা ব্রিজের কথা বলবেন, আর অন্যান্য বহু কাজ আছে, আপনার পাওয়ার প্ল্যান্টের কথা বলবেন, তাই না? আমি যদিও তার এক সময় পাওয়ার প্ল্যান্টের সমালোচক ছিলাম, কিন্তু যখন তার জ্বালানি উপদেষ্টার সাথে কথা বলেছিলাম, তিনি বিপন আবুল কাসেম স্যারের যে ছেলে লাইব্রেরি, সেখানে কথা হয়েছিল, তিনি বলেছিলেন, আমি যখন বলছি স্যার এত টাকা ব্যয় করে কেন আপনি জ্বালানি খরচ করেন, কেন, কি দরকার? উনি বলেছিলেন পাওয়ার ছাড়া, মানে পাওয়ার মানে ইলেকট্রিসিটি ছাড়া একটা দেশ তো দূরের কথা, পৃথিবী 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবে না। যত ভর্তি লাগুক আমি দেবো, তোমরা যতই আমার সমস্যা। আমি বললাম আমাকে এক কথায় বলেন যে কেন দিবেন? বলে আমি তো তোমাকে জবাব দিয়ে দিয়েছি, এটা প্রকাশ্য বলা হয়েছে, সেটা রেকর্ড আমার কাছে আছে। তিনি বললেন দেখো বিদ্যুৎ ছাড়া চলবে না। আমি এগুলোর একটারও অবদানকে নিয়ে আমি তুলে আনতে চাই না, এগুলো আপনি বললেন। সবচেয়ে বড় অবদান কি শেখ হাসিনা জানেন? আমি সেটাই তার বক্তব্য তাকে ডেডিকেট করতে চাই যে আপনি জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে একটা কাজ আপনি অসাধারণ করেছেন, ছয়মন, সেটা হচ্ছে রংপুর থেকে, অর্থাৎ নর্থ বেঙ্গল যেটাকে বলে, সেখান থেকে আপনি মঙ্গা দূর করে দিয়েছেন, অর্থাৎ মানুষগুলো আর না খেয়ে থাকেন। হয়তো আপনি 10 বছর পরও মেট্রো রেল করতে পারতেন বা করতেন, অনেকেই করেন নাই, আপনি না বলে কি দোষ হতো? কিন্তু এই যে মানুষকে যে ক্ষুধা থেকে নিবৃত্ত করেছেন, মানুষকে যে ক্ষুধা মুক্ত করেছে রংপুরের মানুষদের, আমি অবাক হয়ে যাই। এটা কোন সরকার চিন্তা করে না। এমনকি এরশাদ ওই প্রেসিডেন্ট ছিলেন, তার অঞ্চল, তিনিও সেটা পারেন নাই, যেটা শেখ হাসিনা করেছেন তার শ্বশুর বাড়ির জন্য। তিনি কিন্তু তার নিজের এলাকার চাইতে ওইখানে গুরুত্ব, যেখানে অন্যান্য, আমি নাম নিতে চাই না, অন্যান্য নেতা নেত্রীদের শুনেছি তাদের শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক নাই, মানে শ্বশুর বাড়ির লোকজন সে পছন্দই করে না, ওর নাম নিলাম না আর কি, ওটা আপনি বললেন। তো কিন্তু তিনি কিন্তু উল্টা করেছেন, সেখানে সিটও কম পেয়েছেন। আপনি খেয়াল করেন রংপুরও কিন্তু, রংপুর বিভাগে আওয়ামী লীগের কিন্তু আসলে কম তুলনামূলক, তারপরও সেখানে তিনি মঙ্গা মুক্ত করেছেন। আমি এই জন্য তাকে লাখো সালাম, লাখো স্যালুট তাকে জানাই। এই যে ইউনূসের যে আমেরিকার কাছে বাংলাদেশকে টুকরা টুকরা করে বেচার যে প্রক্রিয়াটা চলছে, এটা নিয়ে মূলত আমি আপনার অবস্থানটা, আপনার সমালোচনা জানতে। এটা বলতে গিয়ে যদি ডিজিটালাইজেশনের কারণে ওই আমেরিকান আর্মিদের ছবি সোশ্যাল মিডিয়াতে চলে আসছে, তো বাংলাদেশ মিডিয়া কি করবে? প্রেস সচিব ডাস্টবিন শফিক, এই শয়তানের বাচ্চা খানকির ফুত যতই কন্ট্রোল করুক, করে তো লাভ নাই। মানুষজন যখন ডাস্টবিন শফিক কিসের পুত? কিছু একটার পুত ভাইয়া, আমি কথাটা না, আমি তো কানে কম শুনি তো এই জন্য। আচ্ছা, আবার রিপিট হবে, সরি, আমার ঠান্ডা লেগে গেছে, প্রচন্ড কাশি হচ্ছে। তো এরপর যখন দেখলো যে কোনোভাবেই ধামাচাপা দেওয়া যাচ্ছে না, তারপর তারা শুরু করলো কি, তারপর তারা স্বীকার গেল আলটিমেটলি যে না, একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে তারা আসছে, বাংলাদেশে পুঙ্গা মারতে আসে নাই, তোমরা ভয় পাইও না, আমি তোমাকে মারবো না। মানে সিরিয়াসলি, এর আগে তোমরা কেন 24 আওয়ার তোমরা কেন এটা চাপাচুপি দেওয়ার চেষ্টা করলা? শাক দিয়ে কেন মাছ ঢাকতে গেলা? এই মাছ তো সেই মানে মলা মাছ না, কেসকি মাছ না, এটা হচ্ছে ওই যে এটা কি বলে, হাঙর, শার্ক, এটা হাঙর আসছে, লুকাইতে পারবা? এটা তো সম্ভব না। নুনুস নানানভাবে ট্রাই করছে। এরপর আসছে কি, এরপর আপনি দেখেন, আপনি থ্রেড গুলো একসাথে মিলান, সুতাগুলো একসাথে জোড়া লাগান,
দেখবেন একটা আমেরিকান হাঁস আসছে কক্সবাজারে, যেদিন 5ই আগস্ট সবাই এই এই নচিপির নেতারা সবাই এখানে গেছিল হাঁস বোনা খাইতে, তারা তো মাঝে মাঝে পূর্বাচল আর নীলা মার্কেট পাশাপাশি দেখে ফেলে, ওরকম কক্সবাজারেও চলে গেছিল একবেলার জন্য হাঁস খাইতে, বুঝতে পারছেন? তো ওই সব যখন আপনি দেখবেন এই পিটার হাঁসের কোম্পানি থেকে কি জানি বলে গ্যাস কিটেছে, তো এইটা পরোক্ষভাবে কোন দেশ থেকে কেনা হচ্ছে আপনি আমাকে বলেন? আমেরিকা থেকে ডেফিনেটলি। 1 লাখ কোটি টাকার চুক্তি হয়েছে। হ্যাঁ, তো বাংলাদেশিরা মুরব্বী প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখবে না। কেন রাখবে না? কারণ হচ্ছে ইন্ডিয়া হিন্দু। এখন আপনি আমাকে বলেন যে ধর্মের উৎপত্তিস্থল ইন্ডিয়াতে, তাদের তীর্থস্থান তো ইন্ডিয়াতেই হবে। যেমন আমরা যারা মুসলমান, আমাদের তীর্থস্থান তো মক্কা মদিনাতে, আমরা তো নিশ্চয়ই লস এঞ্জেলসে গিয়ে যাবো না, তাই না? ওখানে গিয়ে তো আমরা তীর্থস্থানে যাব না, আমাদের পিলগ্রিম তো ওইখানে না। সো তাদের একমাত্র বিরোধিতা হয়েছে হিন্দু বিরোধিতা। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের কাছে বেচে দিচ্ছে, এই এক ধোয়া যে 16 বছর তুলছে, এখন এটা এক দুধ কা দুধ পানি কা পানি হয়ে গয়া। সে আপনি বপন করেছেন চুত্তার পাতার মান্দার কাটা, সুতরাং এগুলো পয়দা হচ্ছে। এখানে দেখেন লাইব্রেরি নাই, এখানে দেখবেন গান বন্ধ করে দিয়েছেন, সিনেমা বন্ধ করে দিয়েছেন। আচ্ছা, রোজ নায়িকারা গিয়ে এফডিসির মধ্যে মসজিদ বানায়, আর কোনো জায়গা পায় নাই, কি করবেন? এই দেশে কি জন্ম নেব বলেন? এফডিসির ভিতরে রোজিনা 2 কোটি টাকা মসজিদ বানাইছে। আজকে নড়াইলে একটা সিনেমা হল বন্ধ করে সেখানে মাদ্রাসা ঘোষণা করা হয়েছে। তাবলিগের সিনেমা হলটাকে তাবলিগের, শুনেন, তাবলিগ হচ্ছে সন্ত্রাসের সবচেয়ে বড় আতুর ঘর। তাবলিগ হচ্ছে, আপনি দেখেন গোলাম আজম তাবলিগে বলাইছিল। গোলাম আজম যখন বাংলাদেশে ঢুকে সে কিন্তু গোলাম আজম ঘুরতে পারতো না, সে তাবলিগে ঘুরতো। আমাদের জামালপুর আসছিল, জানেন আপনি? এই গোলাম আজম, তখন তো আমরা জানতাম না এটা গোলাম আজম। এই তাবলিগ হচ্ছে, দেখবেন অদ্ভুত ব্যাপার বলি, আপনি দেখেন এই তাবলিগে কিন্তু আওয়ামী লীগকে ঢুকতে দিচ্ছে না। এখন আমার জানা মতো অনেক ছাত্রলীগ, আমি 2 জনের টাকা দিছি যে তোমরা পাড়ায় তাবলিগ ছেড়ে দাও। সে বললো ভাই আমাদের তাবলিগে নিতেছে না। মানে বুঝতে পারছেন তো? আমি ভাবছি যে সত্যি আজকে ঘটনাটা প্রকাশ এই জন্য করলাম, কারণ যেহেতু ঢুকতে দিচ্ছে না, ঢুকতে দিলে প্রকাশ করতাম না। আমি বলছি যেহেতু তোমরা কোনো উপায় নাই, তোমরা 3 চিল্লায় চলে যাও। কারণ লাগে অন্য একটু টাকা কম লাগে, বুঝছেন? 5-6 হাজার দিলে মোটামুটি চলে, 3 চিল্লা দিতে পারে, বা 7,000 টাকা দিলে। আমি বললাম তোমরা চিল্লা চলে যাও। এদের নিল না, এদের নাই, এদের চিল্লাই নাই। তার মানে কি, তাবলিগ হচ্ছে শিবির, জামাত, চরমোনাই, হেফাজত, এই সমস্ত আখড়া। এটা আতুর ঘর, এটা আতুর ঘর। আর ট্রেনিং দেয় হিজবুতিরা। আমি আপনার এই কথাটা আপনি বামপন্থীদেরকে নিয়ে যেটা বলেছেন, আমি এই সূত্রে আরেকটা গোষ্ঠী যারা আমাদের খুব আস্থার একটা জনগোষ্ঠী, তাদেরকে নিয়ে একটা প্রশ্ন করতে চাই ইন্দ্রাপাকে। সেটা হচ্ছে আমাদের নারীবাদী যে শ্রেণীটা এবং আমাদের নাস্তিক শ্রেণীটা বা প্রগতিশীল শ্রেণী, যারা আসলে হিসেবে জেনেছি দীর্ঘদিন, যাদেরকে আমরা আসলে আমাদের সমমনা হিসেবে জেনে এসেছিলাম এতদিন পর্যন্ত, এদের একটা বড় অংশই দেখলাম ভয়ঙ্কর ভাবে জুলাই আন্দোলনের পক্ষে দাঁড়ালো। সেই জুলাইতে তারা এমন একটা অবস্থা তৈরি করলো যে শেখ হাসিনা চলে যাওয়া মানে ব্লগার, নাস্তিক, যত নারীবাদীরা আছে তাদের জন্য বাংলাদেশটা একটা বেহেশতে পরিণত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত যত, আমি কারো স্পেশাল নাম মেনশন করছি না, কিন্তু এর মধ্যে অনেকেই রয়েছে, ও মানে ধরেন ওমর ফারুক লুকস, আরিফ রহমান বা এই ক্যাটাগরির যারা রয়েছে, আমি গত 2 দিন আগে লিখেছিলাম যে অভিজিৎ রায় থেকে শুরু করে বাংলাদেশের ব্লগার হত্যার পেছনে মানে এই ধরনের কিছু মানুষ যুক্ত, যারা সব তথ্যগুলো মূলত পাচার করত প্রগতিশীলদের সঙ্গে মিশে। তো এখন বিষয় হচ্ছে এই মানুষগুলো আজকে যে অবস্থান, তাদের যে স্বাধীন বাংলাদেশ, তাদের যে মুক্ত চিন্তার জয় হয়ে গেল জুলাইতে, হ্যাঁ, নাস্তিকবাদের জয় হয়ে গেল, তারা কেন দেশে ফিরছে না? এদের মূলত শেখ হাসিনা বিদ্বেষটা ব্যক্তিগত ক্ষোভের জায়গায়। শেখ হাসিনার অনেক কাজে আমার নিজের ব্যক্তিগতভাবে ক্ষোভ আছে, আমার ব্যক্তিগত রাগ রয়েছে, আমার ব্যক্তিগত ক্ষতি হয়েছে, কিন্তু যখন প্রসঙ্গ আমার রাষ্ট্র, তখন আমি ব্যক্তি সেখানে মানে কোনোভাবেই ভিজিবল না, আমি নিজেকে দেখবো না। জুলাইতে আমি মাঝখানে আমার একটু কথা বলে নেই, সেটা হচ্ছে জুলাইতে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি কোনদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, বরং আমি আওয়ামী লীগের কট্টর একজন সমালোচক, সবসময় সমালোচনা করেছি। আবার আমি আওয়ামী লীগেরই মানে জীবনের শুরু থেকে, যখন থেকে ভোট দেওয়া শুরু করেছি, আমি আওয়ামী লীগকে ভোট দিই বারবার। আমার এটা দায়িত্ব আওয়ামী লীগকে ভোট দেওয়া মুক্তিযুদ্ধের পক্ষের একজন মানুষ হিসেবে, কিন্তু আওয়ামী লীগের সমালোচনা করাটা আমার দায়িত্ব নেতিবাচক কাজগুলোর। কেন আমি জুলাই আন্দোলনের মানে সেই 2018 থেকে লাগাতার আমি এটার বিরুদ্ধে কাজ করে গেছি, কথা বলে গেছি, কারণ হচ্ছে
আমার কোনো অবস্থানের কারণে, আমি যেমন সেটাকে পোস্ট দিয়েছিলাম জুলাইতে, যদি আজকে আমাকে খুন করা হয় এবং যদি আপনারা মনে করেন আমার খুনের বিচার দাবি করার কারণে জামাত কোনোভাবে লাভবান হবে বা মৌলবাদী গোষ্ঠী কোনোভাবে লাভবান হবে, তাহলে আমি নিজে নিশ্চিত করে যেতেছি আমার মৃত্যুর কোনো আমি বিচার চাই না। আমি আমার নিজের হত্যাকাণ্ডের বিচার চাইবো না যদি সেই বিচার থেকে কোনোভাবে জামাত লাভবান হয়। হিসেবটা খুব ক্লিয়ার আমার এই জায়গাটায়। তো তাহলে এই যে বাংলাদেশের প্রগতিশীল নারীবাদী মানে নাস্তিক যাদেরকে চিনি, আপনার কি মনে হয় তারা কিসের প্রত্যাশায়, কোন লোভে, কিংবা জুলাইয়ের পরে তারা এত বিপ্লব করে দেশ স্বাধীন করার পরে তারা দেশে ফিরলো না কেন একজনও? প্রত্যেকে কেন এখন ইউরোপ বসে বসে মানে ইউনূস সরকারকে ও জামাতকে ক্ষমতায় দেখার জন্য তারা মরে যাচ্ছে? মানে এই যে ওমর ফারুক মতো মানুষরা জামাতকে ক্ষমতায় আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছে, তাদের আসলে মূল লক্ষ্যটা কি? আপনার কি মনে হয়? এখানে আমি আমার পার্সোনাল একটু কথা দিয়ে শুরু করি, নাহলে কন্টিনিউটিটা বুঝবেন না, সবাই ধরতে পারবে না। আমি আর পলাশ বিয়ে করছি 14 সালে। আমার বিয়েতে গেস্ট হিসেবে ছিল, নাম বলি, আপনার পোস্টে আমি কমেন্ট করছি, আপনি খেয়াল করছেন, নামটা এখন পাবলিকলি বলি, আরো কমেন্ট তো সবাই পড়ে না, লাইভে যেহেতু আসি বলি। আমার বিয়েতে গেস্ট ছিল সুব্রত শুভ, ফরিং ক্যামিলিয়া। তারা আমার বিয়েতে গেস্ট হিসেবে গেছিল, তাদেরকে আমি গাড়ি করে নিয়ে গেছি আমার বিয়েতে। সেই সুব্রত শুভ আমাকে 5ই আগস্টের পরে ব্লক দিছে, ফরিং আমাকে আরো আগেই ব্লক দিছে। কেন বলেন তো? যারা আমার মানে আমি বিয়ে করছি খুব ছোট্ট পরিসরে, আমার বিয়ের কোনো প্রোগ্রাম হয় নাই। অনলাইন পরিচিত মুখগুলাকে আমি আমার ফেসবুকে বিয়ের দাওয়াতে নিয়ে গেছিলাম। সেই মানুষগুলো আমাকে ব্লক দিছে 5ই আগস্টে পরে, এবং তারও বেশ কিছুদিন আগে, হাজবেন্ড ওয়াইফ দুজনই। আর বাকিদেরটা পরে বলতেছে, এদেরটা বললাম কারণ হচ্ছে এরা জানে এরা ভণ্ড, এরা জানে এরা ভণ্ড। শুভ আমার বিয়ে যখন আমি কবুল বলবো, সাইন করব, তখন এই ফরিং খান কিছুদিন আমাকে বলতেছে, আল্লাহ পলাশ তোকে একটু গোল্ড দেয় নাই। এবং এরপরের লাইনটা আপনি আরো শুনবেন। শুভ যখন জেল থেকে বের হয়েছে, বের হয়ে আমাকে বলছে এই টাকাগুলা, যেখানে সামহাও টাকার হিসাবটা আমার মনে নাই, বাট 5-6 লাখ টাকা হবে। সে বলতেছে আমাকে এই টাকাগুলা দিয়ে বলছে আমি যেন 6টা গোল্ডের চুড়ি কিনে নেই, ওটাই আমার বিয়ের গিফট ছিল। একটা মানুষ বিয়ের কবুল বলতে যাচ্ছে এবং রেজিস্ট্রি করতে যাচ্ছে, তার 2 মিনিট আগে আরেকটা সেন্সিবল মানুষ, এবং তার ভাষ্য মতো সে অ্যাথিস্ট এবং সে খুবই সাম্যবাদী, খুবই প্রগতিশীল, খুবই নারীবাদী একটা মানুষ, যে সব মানুষের সমান অধিকার সে বিশ্বাস করে, সেই মানুষটা আরেকটা মানুষের বিয়ের 2টা মিনিট আগে এই কথাটা বলতে পারে? আপনি আমাকে বলেন তো। এটা যদি ফরিং বলে যে সে জীবনে বলে নাই, আমার গলায় পাড়া দিব ধুইরা। আমি লাইভে বললাম, ও যদি বলে যে এটা বলে নাই, সে আমাকে এটা বলছে। আজকে 11 বছর হয়েছে এই দিনটা আসলে আমার মাথায় এটা ঘুরে যে ফরিং আমাকে এই কথা কিভাবে বলতে পারে। ওরে আমি এত স্মার্ট জানি, একটা নারীবাদী মানুষ, একটা সাম্যবাদী মানুষ। যে ছেলেটা পলাশের চাকরি 1 মাস 15 দিন পরে আমরা বিয়ে করছি, যে ছেলেটা সরকারি চাকরিতে ঢুকছে 40,000 টাকা বেতনে, সেই মানুষটা আমাকে স্বর্ণ কি দিয়ে দিবে? তোর মতো ধান্দাবাজি করবে? তুই যে নোটির জি লতিফ সিদ্দিকীর হাতে পায়ে ধরে লতিফ সিদ্দিকীর আব্বা ডাইকে সরকারি সব প্রজেক্ট বাগাইছিলি, সেটা তো আমি ভুলে যাই নাই। তোর মতো ধান্দাবাজ তো দুনিয়ায় সবাই না, তুই সব জায়গায় বলে বেড়াইতি লতিফ সিদ্দিকী তোর আব্বা। তারপর যখন সব লতিফ সিদ্দিকীর কাছ থেকে সে ফ্ল্যাটও নিছে আব্বা ডাইকে হাতে পায়ে ধরে ধরে। তো এখন যে গ্রেপ্তার হয়েছে কথা বলে না, এখন যে গ্রেপ্তার হয়েছে তার পক্ষে ওয়াজ করে কি? আমি আসতেছি, আমি ভূমিকা বড় হয়ে যায়, কারণ হচ্ছে কি, ভূমিকা না বললে মানুষজন ধরতে পারে না যে মানে কিসের মধ্যে কি বলে ফেলতেছে। ভূমিকা না বললে ধরতে পারবে। আপনি বলুন। 5ই আগস্টের পরে নটানটি 2টাই আমারে ব্লক দিছে।